আমাদের সাথে যুক্ত আছেন হবিগঞ্জ সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন অ্যাডভোকেট খলিল রহমান, সদস্য সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায়। শুরুতেই আমি অ্যাডভোকেট খলিল রহমান আপনার কাছে আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ সময় পর হচ্ছে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আসলে সবাই ভীষণ রকম প্রত্যাশী। আপনার কাছে জানতে চাইব যে কতটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে এই নির্বাচনটি। ধন্যবাদ। আসলে আমরা সুনামগঞ্জ হাওর এলাকার মানুষ। আপনি জানেন যে সুনামগঞ্জে দেশের বেশিরভাগ হাওর অবস্থিত। হাওর অধ্যুষিত এই জেলায় 12টি উপজেলা মিলে 5টি নির্বাচনী আসন রয়েছে এবং ইতিমধ্যেই রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীরা তারা তাদের প্রার্থীতা জানান দিয়েছেন। হাওড়ের মাঠে ঘাটে সব জায়গায় তারা চষে বেরিয়েছেন। যদিও আপাতত কিছুটা রয়েছে, যেহেতু বাধ্যকতার কারণে তারা প্রচারণায় নেই, হয়তো 22 তারিখ থেকে শুরু হবে। আমরা প্রত্যাশা করি হাওড় অঞ্চলের মানুষ হিসেবে যে নির্বাচন দীর্ঘদিন পরে একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ, একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেটি বর্তমান সরকার, নির্বাচন কমিশন সেটি তারা সুযোগ করে দেবেন যাতে ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিতে পারেন। কারণ বিগত নির্বাচনগুলো আমরা দেখেছি টোটালি একতরফা একটি একের পর এক নির্বাচন হয়েছে, যেটিতে মানুষের অংশগ্রহণ ছিল না, উৎসাহ উদ্দীপনা ছিল না। আমরা প্রত্যাশা করি এবার মানুষজন উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট দিতে যাবেন এবং প্রশাসন, সরকার বা নির্বাচন কমিশন তারা সেই পরিবেশটি নিশ্চিত করবেন। যদিও কিছু কিছু আশঙ্কা করছেন, প্রার্থীরাও করছেন যে হয়তো পরিবেশটি ওইভাবে তারা যে প্রত্যাশা করছেন নাও থাকতে পারে, কিন্তু যেহেতু এটা ভবিষ্যতের বিষয়, আমাদের প্রত্যাশা থাকবে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার যারা রয়েছেন বা ভোটের দায়িত্বপূর্ণ যারা থাকবেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। কারণ অতীত অভিজ্ঞতা ভালো নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টোটালি একটা পক্ষের হয়ে কাজ করেছেন, যে কারণে মানে ভোট নিয়ে মানুষের মধ্যে একটা বিরূপ মনোভাবের সৃষ্টি হয়েছে। তো আমরা প্রত্যাশা করব যে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচনের ব্যবস্থা করবেন নির্বাচন কমিশন এবং সরকার। জি খলিল রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত আছেন, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। আপনার কাছে জানতে চাই, আপনি শুনছিলেন সুনামগঞ্জ থেকে অ্যাডভোকেট খলিল রহমান, তিনি বলছিলেন যে একটি সুষ্ঠু এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, সেটি নিয়ে বলছিলেন এবং তিনি একটু শঙ্কার কথাও জানিয়েছেন যে অনেকে শঙ্কা প্রকাশ করছেন এই নির্বাচনটি নিয়ে। আপনার কাছে জানতে চাইবো যে হবিগঞ্জে আসলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কতটি চ্যালেঞ্জ হবে? ধন্যবাদ আপনাকে। এখানে আসলে যে বিষয়টি সবচেয়ে বেশি বিবেচনার দাবি রাখে, এখন পর্যন্ত ভোটারদের মধ্যে এই অনিশ্চয়তাটাই আমরা কাটাই উঠতে পারি না, এই যে আসলে নির্বাচন হবে কি হবে না। অনেকেই ধারণা করেন নির্বাচন হবে না, অনেকেই ধারণা করেন নির্বাচন হবে। আবার এই যে একটা অনিশ্চয়তা, এইটার কারণে ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার যেটা আমরা সবসময় দেখি, সেইটা কিন্তু খুব বেশি পরিলক্ষিত হচ্ছে না। এইখানে একটা বিষয় হচ্ছে যে প্রার্থী যারা আছেন, আমাদের এখানে যারা প্রার্থী আছেন, তাদের সবার মধ্যে বেশ হাই প্রোফাইল প্রার্থীও এখানে আছেন। কারণ আপনারা জানেন যে ডক্টর রাজা কিবরিয়া এখান থেকে নির্বাচন করতেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ভোটারদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে আমরা সবসময়ই আজকের থেকে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতবারই এমপি আমরা পেয়েছি, সবাই সবসময় আমাদেরকে আশ্বাসের মধ্যে রেখেছেন, কিন্তু বাস্তবে সেই আশ্বাসের প্রতিফলনটা খুব কমই হয়েছে। এইবার মানুষ আশা করতেছে যে যদি সত্যিকার অর্থে একটা ভালো নির্বাচন হয় এবং কোনো পক্ষপাতমূলক কিছু না হয় এবং লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হয়, তাহলে তার জনগণ ধারণা করতেছে যে তারা ভোট কেন্দ্রে আসতে পারবে এবং ভোট যদি তারা দিতে পারে তাদের ইচ্ছা মতো প্রার্থীকে, তাইলে হয়তো তারা উন্নয়নের একটু ছোঁয়া পাবে। তো সেই সবকিছুই নির্ভর করে আসলে নির্বাচন উত্তর। কারণ বর্তমান যে পরিস্থিতি আছে, আপনারা জানেন যে আমাদের দেশের একটা কালচার আছে, সবাই কিন্তু শক্তির পাশাপাশি থাকতে চায়, ক্ষমতার পাশাপাশি থাকতে চায়। তো এই ধরনের একটা অবস্থার মধ্যে মানুষের একটা
ক্ষমতার কাছে যাওয়ার একটা প্রবণতা লক্ষণীয়, এবং একটা দালাল শ্রেণী ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যারা এই ভোটারদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করতেছে। আমি মনে করি যে আমার বিশ্বাস, যদি নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক থাকে, এবং আমার পূর্বের বক্তা যে কথাটা বলে গেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ থাকে, কমিশন যদি নিরপেক্ষ থাকে, তাইলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই নির্বাচনটা আমরা দেখতে চাই সেটার প্রতিফলন হয়তো ঘটবে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখতে হয়, সেটা হচ্ছে জুলাই যে সংস্কারের যে বিষয়টা, সেটাও আমাদের একটা দাবি ছিল সুজনের পক্ষ থেকে। এইবার এটা কতটুকু প্রতিফলিত হবে সেটা ভোটারদের উপস্থিতিতেই নির্ভর করবে। তো আমরা আশা করি পরবর্তীতে আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে পারবো। যে ত্রিলোককান্তি চৌধুরী, এই জায়গায় আমি আপনার কাছে জানতে চাই যে আসলে নির্বাচনের আগে আমরা প্রার্থীদের মুখে আসলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির ফুলঝুরি শুনতে পাই, কিন্তু যখন নির্বাচন হয়ে যায় এর পরে গিয়ে আসলে আমরা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে এক ধরনের গড়মিল মিল পাই না। আসলে সেটি আসলে কেন হয় জানতে চাই। এটা মূল কারণ হচ্ছে, দেখেন, আমরা নির্বাচন এখানে যারাই করেন, যারাই প্রার্থী হন, সবাই কিন্তু একটু এম্বিশাস। তারা রাজনীতিতে উপরে উঠার জন্য তারা এই ইলেকশন করে, এটা তো অস্বীকার করার জন্য নাই। আর এটা কোনো দাতব্য ব্যাপার না যে এইখানে একজন নির্বাচন করবেন আর তিনি নির্বাচিত হওয়ার পরে জনগণের জন্য একদম কেঁদে বুক ভাসিয়ে দেবেন, এটা ধারণা করা ঠিক না। কারণ আমরা কিন্তু হওয়ার কথা ছিল তো এরকমটাই, যে যা প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি নির্বাচনের পরে আসলে সেটি বাস্তবায়ন করাটাই তো হওয়ার কথা ছিল। করেন, অনেকেই করেন না। তবে এটাও সত্য যে অনেকে আবার আন্তরিকভাবে চেষ্টা করেন, যতটুকু তার দ্বারা সম্ভব চেষ্টা করেন করার, কিন্তু সবাই কাজ করেন না। আর এই কাজ করেন না বলেই কিন্তু আমরা কিন্তু এটার প্রতিফলন গত 5ই আগস্টে দেখতে পেরেছি। কারণ অনেকেই নিজের আখের গুছাইতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে জনগণের কথা মনে রাখেন না। আমরা বিশ্বাস করব যারা প্রার্থী হবেন উনারা ইতিহাস থেকে শিক্ষা নিবেন, এবং এই শিক্ষা নিয়ে ভবিষ্যতে তারা চলার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন যে জনতা কাউকে মাথায়ও তুলতে পারে, কাউকে আবার মাটিতেও ফেলে দিতে পারে। এই বিষয়টা আমার মনে হয় প্রার্থীদেরই বিবেচনা করা উচিত যে উনারা কোন ভাবে যাবেন। জি, ত্রিলোককান্তি চৌধুরী, আপনি আমাদের সাথেই থাকবেন। আমি আবারও আসতে চাই অ্যাডভোকেট খলিলুর রহমান আপনার কাছে জানতে চাই যে সুনামগঞ্জ 1 এবং 2 এই দুটি আসনে বিএনপির একাধিক মনোনয়ন ঘিরে এক ধরনের বিভ্রান্তি এবং জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এটি আসলে ভোটের মাঠে কেমন প্রভাব ফেলবে? হ্যাঁ, এরকম একটা আমাদের সুনামগঞ্জ 1 এবং 2-এ গত একেবারে শেষ দিনে 28 তারিখে বিকেলে বিএনপি আরো 2 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদেরকে চিঠি দিয়েছে এবং তারা পরদিন মনোনয়ন দাখিল করেছেন। সুনামগঞ্জ 2-এ যেটা ঘটলো, দুপুরে ওই দিন বিএনপির মনোনীত যিনি প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরী, ওনার সাথে ওই মনোনয়ন প্রত্যাশী জনাব তাহির রাহান চৌধুরী, তিনি নিজেও ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। কিন্তু সন্ধ্যায় জানা গেল যে তিনি নিজে মনোনয়নপত্র নিয়েছেন এবং বিএনপি তাকে চিঠি দিয়েছে। ঠিক একইভাবে সুনামগঞ্জ 1 আসনে প্রথমে বিএনপি মনোনয়ন দিয়েছে জনাব আনিসুল হককে। তিনি বিএনপি নেতা, জেলা বিএনপি সাবেক সভাপতি এবং জেলা কৃষক দলের আহ্বায়ক। তো ওই দিন রাতে খবর পাওয়া গেল যে ওইখানে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল, তিনিও জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তাইপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনিও চিঠি পেয়েছেন। তো পরের দিন তিনি মনোনয়ন পত্র জমা দেন। তো প্রথম দিকে একটা ধোঁয়াশা ছিল যে দুটা চিঠি দুজনকে প্রতিটা আসনে দিল বিএনপি। পরে কেন্দ্র থেকে ক্লিয়ার করা হলো যে এরকম একটা বিকল্প চিন্তা ভাবনা থেকে তাদেরকে রাখা হয়েছে। তো আমাদের ভোটের মাঠে এই দুটি আসন নিয়ে ভোটার প্রার্থী সব মহলে একটা আলোচনা রয়েছে। আসলে সর্বশেষ কে আসলে দানের শীষ প্রতীকটা পাবেন। তো এটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে আসলে একজন প্রার্থীকে আগেও শোনা দেওয়া হলো, এখন হয়তো পরিবর্তন করা হচ্ছে, কি হবে এরকম একটা প্রতিক্রিয়া রয়েছে ভোটের মাঠে, যদিও এটা তাদের একান্তই দলীয় বিষয়। তো আমরা আর সুনামগঞ্জ সব মিলিয়ে আসলে যেটা হচ্ছে যে আমাদের যেটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা যেটা মনে করি, যেটা আমাদের আগের বক্তা বললেন, সুনামগঞ্জ হবিগঞ্জ একটা মিল রয়েছে হাওর বা অন্যান্য দিক থেকে, যে আমাদের হাওর এলাকার উন্নয়নে অতীতে আসলে কেউই, এটা জনপ্রতিনিধি বলেন প্রশাসন বলেন, পরিকল্পিত উদ্যোগ আসলে কখনো নেওয়া হয়নি। ভোটের আগে
যারা ইলেকশনে অংশগ্রহণ করেন তারা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু ওই প্রতিশ্রুতি ওই জায়গায় পরে আসলে যারা নির্বাচিত হন তারা থাকেন না, যে কারণে আমাদের সুনামগঞ্জ হাওড়ের যে ফসল রক্ষা, তারপরে স্বাস্থ্য, শিক্ষা, বিশেষ করে যোগাযোগ, এই সমস্ত ক্ষেত্রে আমরা যে আকাঙ্ক্ষার জায়গা রয়েছে, প্রত্যাশার জায়গা রয়েছে সেটি আমরা এখনো ওই জায়গায় পৌঁছাতে পারিনি। এবং আমরা মনে ত্রয়োদশ করি যে জাতীয় সংসদ নির্বাচনের পরে আসলে বোঝা যাবে যে সেই যে প্রতিশ্রুতিগুলো, সেই প্রতিশ্রুতি আসলে বাস্তবে কতটুকু প্রতিফলিত হয় সেটি দেখা যাবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজ সময় দেবার জন্য।